হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে তোমাদের পৃষ্ঠটান চ্যাপ্টার ক্লাস 11 এর পৃষ্ঠটান এবং চ্যাপ্টারটার মানে ইন্ট্রোডাকশন ভিডিওগুলো দেব। ক্লাস 11 এর জন্য এবং 9 এর জন্য এটা কাজে আসবে। তোমরা সবাই দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা 9 এর ছেলেমেয়েরাও দেখতে পারো, কারণ 9 এর সারফেস টেনশনের কনসেপ্ট লাগে। একই জিনিস প্রায় থাকে, একই 11 এর আর 9 এর কনসেপ্ট একই। কয়েকটা জিনিস যেগুলো আলাদা আছে সেগুলো বলে দেবো। সারফেস টেনশন হচ্ছে কোনো তরলের উপরের যে পৃষ্ঠ, এই যে উপরের যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটাকে যদি ভালো করে দেখা হয়, উপর থেকে দেখছে, তাহলে এই যে উপরের পৃষ্ঠটা এরকম দেখবো গোলাকার। এই উপরের পৃষ্ঠে একটা লাইন যদি থাকে, একটা রেখা থাকে, তাহলে এই রেখার চারিদিকে তরলের পৃষ্ঠ বরাবর, তরলের উপরের সারফেস বরাবর একটা টান কাজ করে। তোমরা দেখে থাকবে ওই যে একটা একটা যদি কাঠি বা পাটকাঠি কিছুতে ফেলে দেওয়া হয় তরলের উপরের সারফেসে, তাহলে সাইডে কিনারাগুলো, যে কাঠিটার যে কিনারাগুলো আছে, কিনারাগুলো মনে হয় যেন টান হয়ে আছে, কেউ টেনে ধরে আছে মনে হয়। মাকড়সা যখন উপর দিয়ে হাঁটে তরলের সারফেসের উপর দিয়ে, তখন এই যে মাকড়সার যে ডানাগুলো এইগুলো থাকে, আঙুলগুলো থাকে, ওগুলো তরলের মধ্যে সারফেসের মধ্যে হালকা কি থাকে, ডুবে থাকে এবং টান টান হয়ে আছে তেমন হয়। মানে এগুলো তরলগুলো টানছে চারিদিকে মনে হয়, হয় না? তুমি একটা গ্লাসের মধ্যে একটা তরলের সারফেসের মধ্যে একটা গাছের পাতাকে ফেলে দাও, গাছের পাতার ওই চারি সাইডে মনে হয় যেন টেনে ধরে আছে তরল সারফেসটা। তরলের ওই পৃষ্ঠটা যে টানটা কাজ করছে, তরলের পৃষ্ঠ বরাবর যে একটা টেনে ধরে আছে বা টান বল কাজ করছে, ওটাই অ্যাকচুয়ালি পৃষ্ঠটান। পৃষ্ঠটানের সংজ্ঞাটা আর একটু ভালোভাবে লেখা যায়। পৃষ্ঠটানের সংজ্ঞাটা হচ্ছে, এই যে তরলের সারফেসের উপরে যদি একটা লাইন বা একটা রেখা কল্পনা করা হয়, তো ওই রেখার উপরে যে টান বলগুলো কাজ করে, সেটাকে বলবো একক দৈর্ঘ্যে, ইউনিট লেন্থে। এটা কিন্তু মনে রাখতে হবে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ পৃষ্ঠে, তরল পৃষ্ঠে টান বল, তরল পৃষ্ঠে টান বল বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই ভাবে যে তরল পৃষ্ঠে যে টান বল কাজ করে সেটাই পৃষ্ঠটান, শুধু বলটাই পৃষ্ঠটান বলে না, নিচে কিন্তু দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। মানে সংজ্ঞাটা এরকম হবে যে কোনো তরল পৃষ্ঠে একক দৈর্ঘ্যে, এটাকে এক ধরবো, একক দৈর্ঘ্যে তরল পৃষ্ঠ বরাবর যে টান বল কাজ করে কোন একটা লাইনের উপরে, সেটাকে বলছে কি পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানটা যদি টি দিয়ে আমরা চিহ্নিত করি, টি টেনশন ফোর্স, তাহলে এটা থেকে আমরা জানবো এফ বাই কি এল, টেনশন যে ফোর্সটা, যে পৃষ্ঠ বরাবর যে বলটা বাই দৈর্ঘ্য। তাহলে এর একক কি হবে? এর একক কি হবে? নিশ্চয় বলের একক বাই দৈর্ঘ্যের একক। সবাই কেন ভুল করে বলছি, পৃষ্ঠ টান সবাই একটা বল ভেবে নাই। পৃষ্ঠ টান হচ্ছে সারফেস বরাবর একটা বল, তাই এর একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে ডাইন, এটা ভেবে নাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বল বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাও নিচে নিতে হবে। তাহলে কি বলবো, নিউটন পার মিটার নিচে হলো এসআই। সিজিএসএ কি ডাইন পার সেমি, এটা সিজিএসএ। এর মাত্রাটা কি হবে, ডাইমেনশনটা কি হবে? ফোর্সের মাত্রা এম এল টি মাইনাস 2 ডিভাইডেড বাই নিচে কিসের মাত্রা, লেন্থ এল, কেটে গেলে এম টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে কি কিসের ডাইমেনশন? পৃষ্ঠটানের ডাইমেনশন। সারফেস টেনশন হচ্ছে একটা ফোর্স পার ইউনিট লেন্থ, মানে তরলের পৃষ্ঠ বরাবর একটা ফোর্স পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে পৃষ্ঠ বরাবর যে টান বল কাজ করে সেটাকে বলছে পৃষ্ঠটান। দৈর্ঘ্যটাও ইনক্লুড হবে, এককের মধ্যেও হবে, মাত্রার মধ্যেও হচ্ছে। ঠিক আছে, এটা পৃষ্ঠটানের বেসিক ডেফিনেশন। তারপর পরেরটা যাচ্ছি। সারফেস টেনশন যে এইটা, এই তরলের যে এই যে পৃষ্ঠটান ধর্মটা আছে, সেটা আমরা বাড়িতেও পরীক্ষা করতে পারি, এখন করে দেখাবো। একটা এরকম যদি একটা রিং নিয়েছি, এবং রিং এর এই উপরে যদি একটা তরলের লেয়ার কোনোভাবে রাখতে পারি, সেটা সাবান বা কিছু একটা ফ্যানের মধ্যে ডুবিয়ে একটা পাতলা লেয়ার তৈরি করা যেতেই পারে। এই লেয়ারের মধ্যে যদি কোন একটা সুতোকে যদি এরকম করে এবড়ো খেবড়ো করে রাখি, এলোমেলো ভাবে রাখি, তাহলে দেখবো ওরকম ভাবেই থাকছে, কোনো অসুবিধা নেই। কেন? কারণ তরলের এই যে সুতোর এদিকেও তরল সারফেস আছে, ভিতরেও তরল সারফেস আছে। তাহলে এই যে সুতোটার এদিকেও তরল টানছে, এদিকেও তরল টানছে, এদিকেও তরল টানছে, এদিকেও টানছে, এরকম করে এদিকেও টানছে, এদিকেও টানছে।
দুই দুই দিকে একটা সুতোর দুই দিকে যদি তরল সারফেস থাকে, তরলের সারফেস পৃষ্ঠ টানের যে টান যে বলটা কাজ করে সেটা দুদিকেই কাজ করছে। তো দুই দিকেই যদি একজনকে একই বল দিয়ে টানে সে কোনো দিকেই নড়বে না, তাই এরকমই থাকবে। এবার যদি কোনোভাবে ফোর্সেপ দিয়ে এই মাঝের এই লেয়ারটাকে যদি ফাটিয়ে দিই, অর্থাৎ মাঝের এই লেয়ারটা তরল সারফেস নাই, শূন্যস্থান, তাহলে কি হবে? তরলের পৃষ্ঠটা শুধু তরলের পৃষ্ঠ বরাবরই কাজ করে। তাহলে এখন কিন্তু ভিতরে আর কোনো তরল পৃষ্ঠ নাই। তরল পৃষ্ঠ কোথায় আছে? শুধুমাত্র বাইরে। তাই তার একে শুধু বাইরের দিকে টানবে, বাইরের দিকে টানবে। চারিদিক থেকে যদি বাইরের দিকে টানে, ভিতরে যদি কেউ না টানার থাকে, কোনো তরল পৃষ্ঠ না থাকে, তাহলে এটা কেমন শেপ নেবে? এই আকৃতিটা কেমন হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে। তখন দেখতে কেমন হবে? এটা পুরো একদম রাউন্ড শেপ হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে। তাই এখান থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো তার তরলের একটা পৃষ্ঠটান নেচার আছে, যার কারণে তরল চারিদিক থেকে পৃষ্ঠ বরাবর টানে সব সময়। ঠিক আছে? তো এই জিনিসটা আমি পরীক্ষা করে এখন দেখবো। আচ্ছা, এটা দেখো, একটা তরলের সারফেসের মধ্যে একটা সুতো রাখা আছে। তরলের সারফেসের মধ্যে সুতোটা রাখা আছে। সুতোটা দেখো পুরো গোলাকার নেই, ওভাল শেপ আছে, ডিম্বাকার শেপ। দুদিকে যেহেতু তরলের সারফেস আছে, ভিতরে আছে বাইরে আছে। এবার যদি কোনোভাবে তরলের এই সারফেসের এই যে সুতোটার ভিতরে যে তরল সারফেসটা, ওটা যদি ফাটিয়ে দেওয়া হয় তাহলে গোলাকার হয়ে যাবে, চারিদিকে টানবে পৃষ্ঠ টানের জন্য। দেখো, মাঝের সারফেসটা ফাটিয়ে দিল, মাঝের সারফেসটা চলে গেল, তার জন্য পৃষ্ঠ টানের জন্য পুরো গোলাকার হলো। আচ্ছা, এবার হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিটা কি? পৃষ্ঠ টানের একটা সবচেয়ে মানে মেন নেচার যেটা, সেটা হচ্ছে যে পৃষ্ঠটান জনিত কারণে তরলের পৃষ্ঠটার ক্ষেত্রফল সর্বদা কি হয়? হ্রাস পেতে যায়, কমতে চায়। তরলের কোন একটা পৃষ্ঠ তরলের চারিদিক থেকে যদি টানে, চারিদিক থেকে যদি পৃষ্ঠ বরাবর টানে, তাহলে কি হবে? ওই তরলের যে পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, সেটা এরিয়াটা, সেটা কমতে চাইবে। তো তরলের পৃষ্ঠটান নেচারের কারণে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদাই হ্রাস পায়। এবার এটা আরেকভাবে পরীক্ষা করা যায়, যেমন যদি এরকম কোন একটা ফ্রেম তৈরি করা যায়। ফ্রেম, এটা একটা কিছু একটা ফ্রেম আছে, কিছু একটা, এবং এই যে এটা ধরো এই এরকম টাইপের একটা যেটা মুভ করতে পারে, একটা দণ্ড যেটা এরকম করে মুভ করতে পারে। এবার এটা হচ্ছে সেরকম তরল সারফেস একটা আছে, তরলের পৃষ্ঠের মধ্যে ডোবানো ছিল, যে তারপরে এখানে একটা তরল সারফেস তৈরি হয়েছে, লেয়ার তৈরি হয়েছে। তাহলে এই লেয়ারের কারণে এই লেয়ারটা কি করবে? সর্বদাই কি করবে? পৃষ্ঠটান কাজ করবে। পৃষ্ঠের সারফেসে কি করবে? পৃষ্ঠটান কাজ করবে। পৃষ্ঠটান কাজ করার জন্য এটা কি করবে? এই যে দণ্ডটা, এটাকে পৃষ্ঠ বরাবর টান বল কাজ করবে, মানে একটা টান টেনশন ফোর্স দেবে। তাই একটা টেনশন ফোর্স পৃষ্ঠটান যদি কাজ করে, তাহলে কি করবে? এটা তো মুভ করতে পারে, আমি বললাম প্রথমে। তাহলে এইটা কি করবে? অটোমেটিক মুভ হবে, ওইদিকে মুভ হতে থাকবে। তো এদিকে মুভ হওয়া মানে কি? এই তরল পৃষ্ঠের এরিয়াটা কি হয়ে যাবে? কমবে না আস্তে আস্তে? তো দেখা গেল এটা এখান থেকে এখানে চলে এলো, তাহলে কি এরিয়া এখন এইটুকু, তাহলে এইটুকু পরিমাণ কমে গেল এরিয়া। তো এরকম ভাবে তরলের পৃষ্ঠটান জনিত কারণে তরলের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদাই হ্রাস পায়, কমে যায়। কিন্তু আমি যদি এই তরলের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠটান জনিত কারণে হ্রাস না পেতে দেবো, মানে একই রাখবো ক্ষেত্রফলটা, তাহলে কি করতে হবে? আমাকে ওই পৃষ্ঠটানের বিরুদ্ধে ঠিক একটা সেম পরিমাণে ফোর্স দিতে হবে। অর্থাৎ এই যে পাটাতনটাকে এই জায়গাটাতেই রাখতে হবে, সেম এই জায়গাটাতেই রাখতে হবে। তার মানে কি আমাকে এদিকে একটা ফোর্স দিতে হবে, উল্টো দিকে ওই যতটা পৃষ্ঠটান কাজ করছে ততটা একটা ফোর্স দিতে হবে, এবং এইটাকে ফিক্সড রাখতে হবে, যাতে ওদিকে পৃষ্ঠটান জনিত কারণে না কমে যায়। তো এই যে আমি বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিলে পৃষ্ঠটান জনিত কারণে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় না, একই থাকে, বাইরে থেকে যে কার্যটা করলে সেই কার্যটাই যে শক্তিটা মানে যোগান দেয়, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি কি জিনিস? তরলের পৃষ্ঠটান জনিত কারণে তরল সারফেসের এরিয়া, ক্ষেত্রফল হ্রাস পায়। এই হ্রাসজনিত এই যে তরলের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল একই রাখার জন্য যে ন্যূনতম পরিমাণ কার্য করতে হয়, সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। ঠিক আছে? তো পৃষ্ঠটান জনিত কারণে তরলের ক্ষেত্রফল হ্রাস পায়, কিন্তু আমি হ্রাস যদি না পেতে দিই, মানে ওইটাকে যদি সেম ক্ষেত্রফল রাখতে চাই, তাহলে বাইরে থেকে এক্সটার্নালি যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, সেই ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি পৃষ্ঠ শক্তি হিসাবে থাকে। ঠিক আছে? এই পৃষ্ঠ শক্তির রাশিমালাটা নির্ণয় করব। পৃষ্ঠ শক্তি ডিপেন্ড করে কিন্তু টেম্পারেচারের উপর, খুব ইম্পর্টেন্ট এটা, এই টার্মটা। পৃষ্ঠ শক্তি ডিপেন্ড করে কিন্তু টেম্পারেচারের উপর। টেম্পারেচার, যদি তরলের টেম্পারেচার কম বেশি হয়, তাহলে পৃষ্ঠ শক্তি কিন্তু কম বেশি হয়, সেটা আমরা দেখবো।
প্রুফ করে দেখবো যে কিভাবে কাজ করে টেম্পারেচারের উপরে। সীমানা লিখছি। পৃষ্ঠ শক্তির ডেফিনেশন থেকে আমরা বললাম যে পৃষ্ঠ শক্তি হচ্ছে অ্যাকচুয়ালি এটা কার্য বাই ক্ষেত্রফল। আর তাহলে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা থেকে আমরা পৃষ্ঠ শক্তির সংজ্ঞা লিখতে পারি কার্য বাই ক্ষেত্রফল। এখান থেকে ডেফিনেশন কি দেব? পৃষ্ঠ টানটা কি বললাম? পৃষ্ঠ টান হচ্ছে আমরা একটা নেচার, যে নেচারের কারণে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কি হয়? হ্রাস পায়। তাহলে আমি হ্রাস পেতে দেবো না, অর্থাৎ ক্ষেত্রফলটা বৃদ্ধি করব। যতটা ক্ষেত্রফল হ্রাস পাবে ঠিক ততটা আমি বৃদ্ধি করে নিলে তো সেম থেকে গেল। তাহলে সেই জন্যই বলবো যে একক ক্ষেত্রফল, নিচেটা এক ধরবো, নিচেটাকে একক ধরে নেবো, তাই তো? কি বলবো? একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কার্যের প্রয়োজন হয় সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। কি বললাম? যে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হবে। এই যে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমি বৃদ্ধি করছি টেনে আবার ঘুরিয়ে, একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। একক কি হবে? কার্য হচ্ছে, কার্যের একক কি? জুল। জুল। আর নিচে হচ্ছে এরিয়া। এরিয়া মানে পার মিটার স্কয়ার, এটা হবে এসআই। সিজিএস এ কি হবে? আর্ক পার সেমি স্কয়ার, এটা সিজিএস এ হলো। মাত্রা কি হবে? এমটি টু। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে পৃষ্ঠ টানের মাত্রাটাও এমটি টু দি পাওয়ার -2 এসেছিল। আবার পৃষ্ঠ শক্তির মাত্রাও দেখছি এমটি টু দি পাওয়ার -2 এলো। তার মানে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান ব্যাপারটা যে একই জিনিস, মাত্রা দেখে আমি বুঝতে পারছি যে ব্যাপারটা যে একই জিনিস কোথাও না কোথাও গিয়ে আসবে, সেটা আমি দেখবো একটু পরে। তো পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মাত্রা কিন্তু ডাইমেনশন কিন্তু একই আসছে, এককটা আলাদা আছে কিছুটা, জুল পার মিটার স্কয়ার, আর ওটা কি ছিল? নিউটন পার মিটার ছিল। ঠিক আছে, এবার আমি পৃষ্ঠ শক্তিটা ক্যালকুলেট করব। একবার কনস্ট্যান্ট টেম্পারেচার আর একবার ভ্যারিয়েবল টেম্পারেচার। পৃষ্ঠ শক্তি আমরা দেখব। পৃষ্ঠ শক্তিটা মেজার করতে গেলে আমি একটা ছবি এঁকেছি, ছবিটা এটা পরীক্ষা করেও দেখা যায় যে একটা ফ্রেম নিয়েছি, ফ্রেমটা হচ্ছে এরকম টাইপের একটা চারকোনা একটা ফ্রেম আছে, আয়তক্ষেত্রাকার ফ্রেম। এই ফ্রেমের যে উপরের যে সারফেসটা আছে, পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠ টানজনিত কারণে ক্ষেত্রফলটা কমে গেছে কতটা? এখান থেকে এই চলে গেছে। তার মানে এবি যে ফ্রেমটা আছে সেটা কিন্তু মুভেবল, সেটা কিন্তু মুভ করতে পারে। হ্যাঁ, এবার এবি যে ফ্রেমটা আছে পৃষ্ঠটান জনিত কারণে কিন্তু ক্ষেত্রফল কমে আছে, তো আমি ক্ষেত্রফলটা বৃদ্ধি করতে হবে। সেটাই তো পৃষ্ঠ শক্তি, যে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয়। তো এই এবি ফ্রেমটাকে এ ড্যাশ বি ড্যাশ বিন্দুতে যদি নিয়ে আসি, এ ড্যাশ বি ড্যাশ পজিশনে যদি নিয়ে আসি, তাহলে কি ক্ষেত্রফলটা বৃদ্ধি হচ্ছে। কতটা ডিস্টেন্স সরিয়ে নিয়ে আসছি? ধরে নিয়েছি ডেল্টা এক্স পরিমাণ সরিয়ে নিয়ে এসেছি। তাহলে কতটা পরিমাণ পৃষ্ঠ শক্তি কাজ করছে এখানে, আমি কতটা পরিমাণ ওয়ার্ক ডান করছি সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, কার্য বাই ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে এখানে জানিয়ে রাখি যে এই তরল পৃষ্ঠের এই যে পৃষ্ঠ বরাবর তরল যে একটা পৃষ্ঠ টান কাজ করছে, সেই পৃষ্ঠ টানটা ধরে নিচ্ছে টি পরিমাণ পৃষ্ঠ টান কাজ করছে। তাহলে টি যদি পৃষ্ঠ টান কাজ করে তাহলে কতটা পরিমাণ ফোর্স দিচ্ছে, বল কতটা হবে, পৃষ্ঠ বরাবর বল কতটা হবে? এই যে এখান থেকে যে তরল পৃষ্ঠের যে টান বল, সেটা পৃষ্ঠ টানের সাথে সর্বদাই দৈর্ঘ্য যদি গুণ করে দিই, এই যে কোনাকুনি পৃষ্ঠ টান টি এর সাথে যদি আমি দৈর্ঘ্যটা গুণ করে দিই, তাহলে তরল পৃষ্ঠের বলটা পেয়ে যাবো। এটার এই যে এবি যে দৈর্ঘ্যটা, এটা ধরে নিচ্ছি এবি যে দৈর্ঘ্যটা, এটা ধরে নিচ্ছি এল হলো। তাহলে এইটুকু দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তরল পৃষ্ঠ বরাবর যে বলটা দিচ্ছে, তরল পৃষ্ঠ টান ইন্টু দৈর্ঘ্য, পৃষ্ঠ টান তো টি ইন্টু দৈর্ঘ্য কতটা দৈর্ঘ্যের মধ্যে পৃষ্ঠ টান কাজ করছে? এল। এটা এবার এটা তো তরল পৃষ্ঠ বরাবর বল কাজ করছে মানছি, কিন্তু এখানে তোমরা বলো তো যে এই তরল পৃষ্ঠ কটা আছে? দুটো তরল পৃষ্ঠ নাই। এখন আমি একটা ওই যে পরীক্ষা করে দেখালাম, তাহলে ওটার যেমন এদিকে যেমন তরল সারফেস আছে, এদিকেও তো তরলের সারফেস আছে। দেখো, একটা গ্লাসের মধ্যে যদি জল থাকে, গ্লাসের উপরের পৃষ্ঠ কিন্তু একটাই, ভিতরে কিন্তু কোনো পৃষ্ঠ নাই, জল আছে। কিন্তু এরকম একটা ফ্রেমের মধ্যে যদি তরলের একটা লেয়ার তৈরি করতে পারি, লেয়ারের এদিকটাতেও একটা তরল পৃষ্ঠ আছে, আবার ওই দিকটাতেও তো একটা তরল পৃষ্ঠ আছে, দুদিকে পৃষ্ঠ। তা এদিকে যেমন টি পৃষ্ঠ টান কাজ করছে, ওদিকেও তো টি পৃষ্ঠ টান কাজ করছে। তো এখানে সারফেস দুটো, সেই জন্য এখানে টোটাল বল কিন্তু টোটাল পৃষ্ঠ টান কিন্তু দুটো। তার মানে এখানে টি না 2t হবে। আমি এখানে লিখে দিচ্ছি পৃষ্ঠের জন্য 2t
ইন্টু এল। একটা পৃষ্ঠের ক্ষেত্রে টি ইন্টু এল পরিমাণ ফোর্স দিচ্ছে। এরকম তো ওদিকেও একটা পৃষ্ঠ আছে তরলের, ফ্রেমের ওই সাইডটা। এখন আমি যে এক্সাম্পলটা একটা বালা নিয়েছিলাম, বালার এদিকেও যেমন তরল সারফেস ছিল, এই সাইডেও তো একটা তরল সারফেস ছিল। তো সেই জন্য দুটো তরল সারফেসের জন্য দুটো টি কাজ করছে, সেই জন্য টু টি। দুটো মুক্ত পৃষ্ঠের জন্য 2 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। টু টিএল, তাহলে এদিকে যে ফোর্সটা কাজ করছে, সেটা হচ্ছে 2 ইন্টু টিএল। তার মানে ওই 2 ইন্টু টিএল যে ফোর্স দিয়ে এই এবি যে ফ্রেমটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলটা করার জন্য এটা বিবি ড্যাশ, 2t ইন্টু এল পরিমাণ যে ফোর্স এখানে দিচ্ছে ফ্রেমটাকে সরানোর জন্য, যদি আমি ক্ষেত্রফলটা একই রাখতে চাই বা এই যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি করতে চাই, তাহলে কি আমরা নিশ্চয়ই যতটা পরিমাণ আমার পৃষ্ঠ টানের জন্য বল দিচ্ছে ঠিক ততটা পরিমাণে আমি বল প্রয়োগ করতে হবে আমাকে। তাহলে এই যে এফ পরিমাণ যে বলটা প্রযুক্ত করছি, এটা নিশ্চয়ই ওই 2tl যে পরিমাণ পৃষ্ঠ টান ওদিকে পৃষ্ঠ টান জনিত কারণে যে পরিমাণ ফোর্স দিচ্ছে ততটা ফোর্সই আমাকে এক্সটার্নালি দিতে হবে, তবেই কিন্তু ওটাকে ঠিক ততটাই সরিয়ে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ডেল্টা এক্স পরিমাণ সরিয়ে নিয়ে আসতে পারবো। তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির কারণে যে পরিমাণ ফোর্স এক্সটার্নালি দিতে হচ্ছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পৃষ্ঠ টান জনিত কারণে যে বলটা দিচ্ছে উল্টো দিকে তার সঙ্গে সমান। তাহলে এবার তাহলে 2t ইন্টু এল এই যে ফোর্সটা ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হচ্ছে, ডেল্টা এক্স পরিমাণ সরণ হচ্ছে, হলো। এই পরিমাণ ফোর্স দিয়েছি তার জন্য ডেল্টা এক্স পরিমাণ সরে এসেছে, এটা হচ্ছে কৃতকার্য। আমার বের করতে হবে কি পৃষ্ঠ শক্তি তরলের এই যে বৃদ্ধি করার জন্য, ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পৃষ্ঠ শক্তিটা লাগছে সেই পৃষ্ঠ শক্তিটা কত হবে, ফর্মুলা কি কার্য বাই ক্ষেত্রফল। কার্য কতটা পেয়েছি 2tl ইন্টু ডেল্টা এক্স বাই ক্ষেত্রফল। আচ্ছা এইটুকু ক্ষেত্রফল মানে এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল লেখার থেকে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ লিখলে বেশি বেটার হবে। মানে যতটা পরিমাণ ক্ষেত্রফল আমি বৃদ্ধি করতে চাইছি ওই কৃতকার্যটা করে এই পরিমাণ কৃতকার্য করার জন্য সেটা, তাহলে এখানে কতটা পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হলো, এইটুকু পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হলো না, এইটুকু পরিমাণ, এইটুকু পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হলো। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য তো এল, প্রস্থ কতটুকু ডেল এক্স, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এল ডেল এক্স। বাট ক্ষেত্রফল কি শুধু একদিকে বৃদ্ধি হয়েছে, ওদিকে তো মুক্ত পৃষ্ঠ আছে, সেজন্য অর্থাৎ ক্ষেত্রফল মানে যতগুলো মুক্ত পৃষ্ঠ থাকবে ততগুলো পৃষ্ঠ টান ততগুলো ক্ষেত্রফল, ততটা ক্ষেত্রফল 2 দিয়ে গুণ হবে মুক্ত পৃষ্ঠের সংখ্যার সঙ্গে। তাহলে কি করছে টি থাকছে। তো এই যে পৃষ্ঠ শক্তি যেটা ই দিয়ে চিহ্নিত করছিলাম, ই সমান কি পেলাম টি। তো এক্ষুনি আমরা দেখলাম ডাইমেনশনাল অ্যানালিসিস করে ডাইমেনশনালি যেটাই পৃষ্ঠ শক্তির মাত্রা সেটাই পৃষ্ঠ টানের মাত্রা দেখলাম। আবার আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম যে যেটাই পৃষ্ঠ শক্তি বোঝাচ্ছে সেটাই পৃষ্ঠ টানের সাথে সমান। এবার এখানে একটা এই জিনিস ধরে নিতে হবে, এখানে তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এই যে প্রসেসটা করলাম এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার, যখন তাপমাত্রা স্থির থাকবে, মানে প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অংশে যখন টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাপমাত্রা যদি কম বেশি না হয়, তাপের আদান প্রদান যদি না হয়, তাহলে কিন্তু একমাত্র পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি সেম হয়। বাট যখনই তাপের আদান প্রদান হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, তখন কিন্তু এই জিনিসটা পুরোপুরি সমান হয় না। সেটা এরপরে দেখছেন এভাবে আসে যে তরলের মুক্ত পৃষ্ঠের উষ্ণতার পরিবর্তন না হলে দেখাও যে তরলের পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টানের সাথে সমান। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করি তাহলে সে টেম্পারেচার একই থাকবে না, টেম্পারেচার কি হবে কমে যাবে, তাপমাত্রা কমে যাবে। কিন্তু এখানে এই যে তরল পৃষ্ঠের মোট শক্তি নির্ণয় করতে গেলে টেম্পারেচার কমলে হবে না, টেম্পারেচার কি করতে হবে একই রাখতে হবে। তো উষ্ণতা যদি একই রাখতে হয়, তো বাইরে থেকে টেম্পারেচার মানে ওই যে আমি একটা উদাহরণ দিই, ওই যে চায়ের কাপে যখন চাটা আছে ওটাকে যখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলেছি ওর উষ্ণতা কমে গেল কারণ ক্ষেত্রফলটা বেড়ে গেছে। আমি উষ্ণতাটা একই রাখবো, ওই চায়ের কাপে যতটা গরম ছিল ততটুকুই রাখবো, তাহলে কি করতে হবে আমাকে, তাহলে ওই বড় পাত্রের মধ্যে ঢালার পরেও কিন্তু আমাকে বাইরে থেকে টেম্পারেচার দিতে হবে, তাই তো। মানে কোন একটা কাপে চা ছিল সেটা তাপমাত্রা বড় পাত্রে ঢালার কারণে কমে গেল, উষ্ণতা কমে গেল, সেই উষ্ণতাটা আমি একই রাখতে চাই,
আগের মতোই গরম রাখতে চাই, তাহলে কি করতে হবে? আমার বাইরে থেকে তাপ দিতে হবে, অর্থাৎ বাইরে থেকে তাপ দিতে হবে, তাপ শক্তি দিতে হবে, মানে বাইরে থেকে কিছু পরিমাণে এনার্জি আমাকে দিতে হবে, বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি আমাকে দিতে হবে। তাহলে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা একই রাখার জন্য কি করতে হবে? দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যান্ত্রিক শক্তি, এটা তো দিতেই হচ্ছে। ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে যান্ত্রিক শক্তিটা লাগছে, এটা তো আগেও লেগেছিল, এখনো লাগবে। আর কি? তাপমাত্রা স্থির রাখার জন্য বাইরে থেকে তাপ শক্তি দিতে হবে। কি করলাম? এটা ভালো করে বুঝতে হবে। যদি তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি করার জন্য তাপমাত্রা কমে যায়, এবং তাপমাত্রা আমি কমতে দেবো না, একই রাখবো, উষ্ণতা একই রাখবো, তো উষ্ণতা রাখলে আমি ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ শক্তি লাগিয়েছি সেটা তো লাগবেই, প্লাস তার সঙ্গে এই যে পৃষ্ঠের এখানে এই যে তাপমাত্রাটা একই রাখতে গেলে আমার বাইরে থেকে একটা কি করতে হবে? তাপ শক্তি দিতে হবে। তাহলে ওই বাইরে থেকে যে যান্ত্রিক শক্তি যেটা দিচ্ছি সেটার সঙ্গে সঙ্গে একটা তাপমাত্রা স্থির রাখার জন্য বাইরে থেকে একটা তাপ শক্তি প্রোভাইড করতে হবে ওর সঙ্গে, ঠিক আছে? তবে সেম থাকবে। তার মানে এখন কিন্তু ওই যে এনার্জি যেটা টোটাল যে এনার্জিটা, টোটাল এনার্জিটা আগে যেমন আমি টি লিখে দিচ্ছিলাম, এটা কিন্তু ওইভাবে টি লিখতে পারবো না। এটা কি হবে? ওই যে যান্ত্রিক শক্তি যেটা টি, সেটা তো লাগবেই। যান্ত্রিক শক্তি যেটাই সেটাই কিন্তু পৃষ্ঠটান, প্লাস তার সঙ্গে কি লাগবে? একটা বাইরে থেকে একটা হিট লাগবে, হিট দিতে হবে, তাপ শক্তি দিতে হবে, ঠিক আছে? এই টিটা কি? এই টিটা হচ্ছে যান্ত্রিক শক্তি, আর বাইরে থেকে যে তাপমাত্রাটা দিলাম সেটা আমি এইচ ধরে নিয়েছি। হলো? এই দুটো এনার্জি, দুটো শক্তি মিলিয়ে কিন্তু এখন টোটাল এনার্জিটা, ঠিক আছে? যান্ত্রিক শক্তি মানে আমি যে পরিমাণ ওয়ার্ক ডান করছি, আমি যে পরিমাণ কার্য করছি, আমি যে পরিমাণ শক্তি করছি ক্ষেত্রফলটা বৃদ্ধি করার জন্য, যেটা আগেও আমার লাগছিল, আগেও দিতে হচ্ছিল। যান্ত্রিক শক্তি না দিলে তো পৃষ্ঠ শক্তি পাবোই না। পৃষ্ঠ শক্তির ফর্মুলাতে কি ছিল? কার্য বাই ক্ষেত্রফল। আমি যদি কার্যই না করি তাহলে শক্তি পাবো না। তো কার্য যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তিটা, এটা লাগবেই। টি যেটা আমরা আগেই দেখেছি যে টিটা হচ্ছে যান্ত্রিক শক্তি আগেরটাতেই। এখন নতুন একটা জিনিস মানে ইনক্লুড হলো এর সঙ্গে, নতুন একটা জিনিস প্রোভাইড করেছি, সেটা হচ্ছে এইচ, মানে বাইরে থেকে একটা তাপ শক্তি দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ সারফেসের তাপমাত্রা কমে যাচ্ছিল, ওখানে কমতে দেওয়া হবে না, সেই জন্য এইচ একটা ওর সঙ্গে যোগ করলাম। আগে শুধু একদম থার্মোডাইনামিক্স থেকে আসবে এই এইচ এর ভ্যালুটা থার্মোডাইনামিক্স, এটা সম্পূর্ণ এখন মুখস্থ করেই চালাতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এই এইচ এর একটা ফর্মুলা আছে, এই যে বাইরে থেকে যে হিটটা আমি প্রোভাইড করছি, এই হিটটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা ঠিক এরকম যে এইচটা সমানুপাতিক হয় মাইনাস থিটার সাথে, আর এইচটা সমানুপাতিক হয় ডিটি ডি থিটার সাথে। কোনটা কি জিনিস আমি বলে দিচ্ছি। এটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ওই চ্যাপ্টারে ডিটেলসে বলবো। এখানে যে তাপ শক্তিটা দিচ্ছি এটা ওই যে ওটার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। পরম থিটাটা হচ্ছে পরম তাপমাত্রা, আর ডিটি ডি থিটা হচ্ছে টিটা তো কি? টিটা তো আমার জানা আছে, টিটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে উষ্ণতার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে এই যে তাপ দিচ্ছি, এই যে তাপমাত্রাটা দিচ্ছি, এই তাপমাত্রার সাপেক্ষে যে পরিমাণ পৃষ্ঠটান হচ্ছে, মানে পৃষ্ঠটান তাপমাত্রার সাপেক্ষে যে রেটে হ্রাস বৃদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে ডিটি ডি থিটা। মানে পৃষ্ঠটানটা যে রেটে তাপমাত্রার সাথে পরিবর্তন হচ্ছে, যে রেট, যে হারে, সেটা হচ্ছে ডিটি ডি থিটা। আর আগেরটা হচ্ছে ওইটার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয় তাপমাত্রাটা। তো এই দুটোকে কম্বাইন করে দিলে কি হবে? এই দুটোকে কম্বাইন করে দিলে মাইনাস থিটা ইন্টু ডিটি বাই ডি থিটা, এটা মুছে দিই আর এটা সমান করে দিই, এইটা। এই হচ্ছে ফর্মুলা। এটা কিন্তু আসবে তাপগতিবিদ্যার সূত্র থেকে, তাপগতিবিদ্যার সূত্র থেকে। এটা আপাতত মুখস্থ টাইপেরই করতে হবে। এবার এই জিনিসটা যদি এখানে বসিয়ে দিই আমি, তাহলে কি হবে? ফর্মুলাটা কি পাবো? অ্যাকচুয়ালি এনার্জিটা কি পাবো? ই সমান টি, এইচ এর জায়গায় বসাবো মাইনাস থিটা ইন্টু ডিটি ডি থিটা। এবার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা যত বৃদ্ধি হবে তত পৃষ্ঠটান কি হবে? কমে যায়। কোন তরল পৃষ্ঠের
পৃষ্ঠটান কিন্তু যত আমি হিট দেবো তাকে তত পৃষ্ঠটান কমে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে। তো এটা বাড়লে এটা কমছে, তার মানে এই রেটটা কি, এই রেটটা অ্যাকচুয়ালি নেগেটিভ রেট। তো নেগেটিভ রেট হলে এইটা কি হবে, অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে। এটা নেগেটিভ রেট, মানে যত তাপমাত্রা বৃদ্ধি করবো তত পৃষ্ঠটান কমছে, এটা যত বাড়বে তত এনার্জি কি হবে, মানে এটা প্লাসের মতো ভাবতে পারি। এটাকে আমি, যদি এটা লেখা উচিত না তবু আমি একটা লিখে বুঝিয়ে দিচ্ছি, যেটাকে প্লাসের মতো করে লিখতে পারি। কেন প্লাসের মতো, কারণ এই ডিটি ডিথিটাটা নেগেটিভ নেগেটিভ ভাবতে পারি, কারণ তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে তোমরা বলো তো, যত থিটা বাড়বে, থিটাটার মানটা যত বাড়বে বেশি হবে, তত ইটা কি হবে, এটা কি হবে, কমে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই রাশিটা ডিটি ডিস্টাটা যেহেতু ঋণাত্মক রাশি, তাই কি হবে, ই বড় না টি বড়? এখানে এই সমীকরণ থেকে কি বুঝতে পারছি, ই বড় না টি বড়? অবশ্যই ই বড়, কারণ টি এর সঙ্গে কিছু একটা প্লাস হয়েছে, তারপরে ই পেয়েছি আমি। অলওয়েজ কিন্তু ইটা কি হয়, বড় হয় টি এর থেকে, এটা কিন্তু বেশি হয়। আগে যেটা করলাম সেটা কি ছিল, ই আর টি ইকুয়াল ছিল, আর এখন দেখতে পাচ্ছি যে পৃষ্ঠ শক্তিটা পৃষ্ঠটানের থেকে সামান্য পরিমাণ বেশি হয়। কেন বেশি হয়, কারণ টেম্পারেচার, সারফেসের টেম্পারেচারটা সেম থাকে না, আমার বাইরে থেকে কিছু পরিমাণ তাপমাত্রা প্রোভাইড করতে হয়, হিট প্রোভাইড দিতে হয়। তাহলে আর কোন কেসের ক্ষেত্রে ই আর টি সমান হতে পারে, কোন কেসে? এই সমীকরণ থেকে আমি কি পাবো, এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণ থেকে কোন কেসে ই আর টি ইকুয়াল হবে? ভেরি গুড, যখন থিটা 0 হবে, থিটাটা যখন 0 হবে। থিটাটা কি ধরেছিলাম, থিটাটা হচ্ছে পরম তাপমাত্রা, থিটাটা হচ্ছে পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা বলে। এটা যদি 0 হয় তাহলে ই আর কি হচ্ছে, ই আর টি ইকুয়াল হচ্ছে। তার মানে আগের যে কেসটা, সেই কেসটা তখন ঠিক যদি সারফেসের টেম্পারেচার কখনো পরিবর্তন না হয়, সেটা কখনো বাস্তবে সম্ভব না, টেম্পারেচার পরিবর্তন হবে। আর একটা কেস কখন, যখন পরম তাপমাত্রা 0, পরম তাপমাত্রা 0 মানে সেটাই বোঝায়, পরম তাপমাত্রা 0 মানে ওটাই বোঝায় যে টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে না। তো পরম তাপমাত্রা 0 হলে ই আর টি ইকুয়াল হবে, আর বাকি না হলে সর্বদাই সবসময় কি হয়, পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের থেকে বেশি হয়। তো এই কোশ্চেনটা আবার অন্যভাবে দেয়, ওটা যেমন ওইভাবে দেয়, এটা কি দেয়, তরলের মুক্ত পৃষ্ঠের মানে উষ্ণতা তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে দেখাও যে পৃষ্ঠ শক্তিটা পৃষ্ঠটানের থেকে বেশি হয়। আগেরটা যেমন ইকুয়াল হয়, এটাকেই বেশি হয়। এই যে তরলের এই যে পৃষ্ঠটান কিসের উপর নির্ভর করে, তরলের পৃষ্ঠটান একটা আমি অলরেডি বলে দিচ্ছি, যে তরলের যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে, পৃষ্ঠটান কি হবে, হ্রাস পায়। আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দূষণ। যদি তরলকে বেশি করে দূষিত করা হয়, তরলের যদি দূষণ বাড়ানো হয়, তাহলে তরলে কিন্তু পৃষ্ঠটার নেচার কমে যায়। ঠিক আছে, এটা আরেকটু ভালো বোঝা যায়, যেমন যদি একটা পাত্রের মধ্যে যদি কর্পূর ফেলে দেওয়া হয়, কর্পূর জলের মধ্যে যদি তোমরা কর্পূর ফেলে দাও, তো কর্পূর কি হয়, কর্পূরটা গুলতে থাকবে, তো তরলের মধ্যে গুলে যাবে। যখন যে পজিশনে গুলে যাবে সেই পজিশনে তরলটা কি হবে, দূষিত হবে, আর তরল দূষিত হলে পৃষ্ঠটান কি হবে, কম হবে। মানে এখানে পৃষ্ঠটান কম, আর এই আশেপাশে যেখানে গুলে নেই, তখন দ্রবীভূত হয়নি, তখন কিন্তু ওইসব জায়গাগুলোতে পৃষ্ঠটানটা বেশি তরলের। বা এই সারফেসের ক্ষেত্রে বলি, এই জায়গাটা গুলে গেছে মানে এই সারফেসের পৃষ্ঠটানটা কম, আর দূরে যেখানে সারফেস আছে সেখানে পৃষ্ঠটানটা বেশি। তাহলে এই কর্পূরটা কি হবে, যেদিকে বেশি পৃষ্ঠটান সেদিকে ছুটবে, সেদিকে টানবে ওকে। একবারে হঠাৎ করে সব জায়গায় গুলে যাবে, সেটা কখনো হয় না। যেখানে যে জায়গাটায় ছাড়বো সেই জায়গাটায় প্রথমে দ্রবীভূত হবে, এবং সেখানে দ্রবীভূত হওয়ার সময় সেখানে কি হচ্ছে, সেখানে কিছুটা যখন দ্রবীভূত হলো, সেখানকার জলটা দূষিত হলো, মানে সেখানকার পৃষ্ঠটান কমলো। আর আশেপাশে যেখানে দ্রবীভূত হয়নি সেখানে পৃষ্ঠটানটা বেশি, তা পৃষ্ঠটানটা বেশির দিকে নিশ্চয়ই এটা ছুটে যাবে কর্পূরটা, সেখানে গিয়ে আবার কিছুটা দ্রবীভূত হবে। এরকম করে দেখা যায় কর্পূর ফেলে দিলে জলের মধ্যে এরকম করে নড়ে নড়ে ইতস্তভাবে ঘুরে ঘুরে বেড়ায়, স্থির থাকে না, কখনো এক জায়গায় স্থির থাকবে না। কারণ আরেকটা হচ্ছে সমুদ্রের উঁচু উঁচু ঢেউ আসছে, ঢেউটাকে থামিয়ে দেওয়া যায় কিভাবে, যদি ওই উঁচু ঢেউয়ের মাঝে যদি তরলের এই যে উঁচু উঁচু এরকম ঢেউ আসছে, যদি এখানে তেল পড়ে থাকে,
জাহাজগুলো যায় যখন পেট্রোল তেল তেল নিয়ে যেগুলো যায় সেখান থেকে তেল পড়ে থাকতেই পারে। তা সেই তেলগুলো যদি এখানে পড়ে থাকে ভাসে, তা তেল ভাসছে মানে কি ওখানে কি হচ্ছে, তরলটা কি হয়েছে, দূষিত হয়েছে। তোমার ওখানে পৃষ্ঠটানটা কি হবে, কম হবে। এখানে পৃষ্ঠটানটা কম, আর এইদিকে যেখানে পৃষ্ঠ মানে শুদ্ধ আছে, যেখানে বিশুদ্ধ মানে দূষিত নাই, সেখানে পৃষ্ঠটানটা বেশি। তো তরলের এদিকটা বেশি পৃষ্ঠটানের কারণে তরল গুলো কি হচ্ছে এদিকে চলে আসবে সব, দিয়ে এই যে উপরের যে পিক লেভেলটা, যেটা উঁচু যে লেভেলটা, সেটা কি হবে আস্তে আস্তে কমে যাবে, কমে যাবে, হ্রাস পাবে। এবং যে তীব্র উঁচু উঁচু ঢেউ সেগুলো কিন্তু বোঝা যাবে না, ঢেউটা কমে যাবে। যখন উঁচু উঁচু মানে ঈদ সমুদ্রের মধ্যে যখন ঝড়, অত্যাধিক অত্যাধিক ঝড় বা আসছে, ঠিক আছে, তখন ওই উল্টে যেতে পারে জাহাজটা, তখন ওই জাহাজগুলোকে তেলগুলো, কিছুটা তেল ফেলে দেয় জলের মধ্যে। তো তেল ভাসমান অবস্থা কি হয়, ঢেউটা ওই জায়গাটায়, উঁচু উঁচু ঢেউগুলো আসে না ওই এলাকাটার মধ্যে, উঁচু ঢেউগুলো আসে না, ঢেউগুলো ওখানে কমে যায়, ঢেউর যে পিক লেভেলটা সেই পিক লেভেলটা কমে যায় কিছুটা, হ্যাঁ, এবং সেফ থাকে। এইগুলো তুলিটা যদি রঙের মধ্যে ডোবাই, রঙের মধ্যে যখন ডুবিয়ে তুলছি, তখন এটা কিন্তু এক গুচ্ছ হয়ে যায়, এরকম করে একটা গোচ্ছা হয়ে যায়। কেন এরকম হয়, এক গুচ্ছ হয়ে যায়? কারণ যখন এই রং থেকে এরকম করে তুললাম, তখন এই উপরের সারফেসে কিন্তু রঙের একটা পাতলা আস্তরণ লেগে গেল। রঙের পাতলা আস্তরণ লেগে গেল মানে আস্তরণ কি করবে, সবসময় ক্ষেত্রফল কি করবে, পিস্টন কারণে কমাতে চাইবে পৃষ্ঠ মানে ক্ষেত্রফলটাকে। ক্ষেত্রফল কমাতে চাওয়া মানে কি এটাকে আরো সংকুচিত করে দেবে, তার জন্য কি এক জায়গায় গুটিয়ে যায়, হলো। আর যখন এর মধ্যে রাখছি, যখন রঙের ভিতরে রাখছি, তখন কিন্তু আলগা হয়ে আছে। কেন? কারণ তখন কোনো পৃষ্ঠ নাই, তো তখন কোনো আস্তরণ নাই, তরলের তরলের মধ্যেই আছে ও, মুক্ত পৃষ্ঠ নাই, তার জন্য তখন কি হয়, খোলা হয়ে থাকে। এটা পৃষ্ঠটানের কারণে হয়। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের দিন এর পরের যে পার্টটুকু আছে, অর্থাৎ এক্সেস প্রেসার, ওটা নিয়ে বলবো। তোমরা দেখতে থাকো, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। যারা নাইনে আছো তারাও এই ভিডিওটা, এই আজকের ভিডিওটা দেখতে পারো, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর যারা 11-এ আছো তারা তো দেখছোই। চলো নেক্সট দিন দেখা হচ্ছে, আজকে এই পর্যন্তই।